আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল টু লার্নিং। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ক্লজ। তো ক্লজ নিয়ে আলোচনা করার কারণটা হচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এই অধ্যায়টা থেকে 1 থেকে 2টা প্রায় প্রতি বছরই যে কোনো ইউনিভার্সিটি প্রশ্ন হয়ে থাকে বা প্রশ্ন করে থাকে। বিশেষ করে গুচ্ছতে এবং রাজশাহী ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি এগুলোতে এই অধ্যায়টা থেকে প্রশ্ন হয়ে থাকে। তো ক্লজ সহজভাবে তুমি কেমনে শিখবা বা কেমনে তুমি বুঝতে পারবা, আশা করি এই ভিডিওটা দেখলে তুমি সহজেই ক্লিয়ার ধারণা পেয়ে যাবা। খুব সহজে আমি আলোচনা করব, খুব সহজে বোঝানোর চেষ্টা করব। তোমরা শুধুমাত্র ধৈর্য সহকারে ভিডিওটা দেখো, ওকে? তো ক্লজ আসলে জিনিসটা কি? ক্লজ হচ্ছে শব্দের সমষ্টি। ক্লজটা কি? শব্দের সমষ্টি, যার হচ্ছে একটা সাবজেক্ট ও ফাইনাইট ভার্ব আছে। কি আছে? একটা সাবজেক্ট আছে, একটা ফাইনাইট ভার্ব আছে, যার দুইটা সমন্বয় তাকে কি বলবো? ক্লজ বলবো। তো এটা হচ্ছে ক্লজ। তো ফাইনাইট ভার্বটা আমরা জানি যে ভার্ব 1, ভার্ব 2, আবার কোনো কোনো ক্ষেত্রে ভার্ব 3টাও কাউন্ট হয়ে থাকে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ভার্ব 1 আর ভার্ব 2কে ফাইনাইট ভার্ব বলা যায়, ওকে? তো প্রথমে আমরা একটা এমসিকিউ টেস্ট করব বা দেখব যে আসলে তোমরা কোনো গেস করতে পারতেছো কি না। তো এখানে দেখো প্রশ্ন হচ্ছে, আই উইল নট হেল্প ইউ আনলেস ইউ ওয়ান্ট হেল্প। দ্য আন্ডারলাইন ক্লজ ইজ, মানে যে আন্ডারলাইন করা আছে যে অংশটুকু, এই অংশটুকু কোন ক্লজ? নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, প্রিন্সিপাল ক্লজ নাকি অ্যাডভার্ব ক্লজ? তোমরা একটু ভিডিওটা পজ করে একটু অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করো, তোমাদের অ্যান্সারটা আসলে হচ্ছে কি না, ওকে? তারপর আমি অ্যান্সারটা আমি নিজেই বলে দিব আসলে কোনটা অ্যান্সার হবে। তো আশা করি তোমরা গেস করে নিছো যে অ্যান্সার কোনটা হবে। যারা আমার সাথে একমত তাদের জন্য কংগ্রাচুলেশন জানাই, আর যারা জানো ভুল হয়েছে তারা একটু দেখে নাও। তো দেখো এই অ্যান্সারটা হবে ডি, অ্যাডভার্ব ক্লজ। কেন অ্যাডভার্ব ক্লজ? কারণ মনে রাখতে হবে যে আনলেস, ইফ, দো, অলদো, আনলেস, ইফ, দো, অলদো এগুলো যদি কোনো বাক্যে থাকে, তাহলে ওই বাক্যের ওই অংশটুকু যতটুকু জুড়ে থাকবে সেটাকে বলা হবে অ্যাডভার্বিয়াল ক্লজ। মানে এগুলো দিয়ে গঠিত ক্লজকেই অ্যাডভার্বিয়াল ক্লজ বলে। তো আনলেসের জায়গায় যদি এখানে যদি কোনো ইফ থাকতো তাও হয়তো যে ইফ ইউ ওয়ান্ট হেল্প, অথবা যদি এখানে থাকতো যে দো তাও হয়তো, আবার যদি অলদো থাকতো তাও এটা কি অ্যাডভার্ব ক্লজ হতো, ওকে? তো এমসিকিউ টেস্টটা আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা একটু বেসিক ধারণা নিব ক্লজ সম্পর্কে আরও, তারপরে আমরা নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ এবং অ্যাডভার্ব ক্লজটা বিস্তারিত আলোচনা দেখব। তো আমরা এখন দেখি ক্লজটা কি। ক্লজ এটা কি সমান সমান কি হতে পারে? যে সাবজেক্ট প্লাস প্রিডিকেট, সাবজেক্ট প্লাস প্রিডিকেটের সমন্বয়ে ক্লজটা তৈরি হয়। কি হয়? সাবজেক্ট প্লাস প্রিডিকেটের সমন্বয়ে ক্লজ তৈরি হয়। এখন আবার তুমি বলতে পারো যে সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব। এখন কি হতে পারে? ভার্ব 1 হতে পারে, ভার্ব 2 হতে পারে, ভার্ব 3 হতে পারে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে ক্লজ হিসেবে ধরা যেতে পারে বা ধরতে হবে। এখন কথা হচ্ছে যে কোনো কোনো জায়গায়, অনেক জায়গায় তুমি ক্লজ ইউজ করতে কথাটা ব্যবহার করতে পারো, আবার অনেক জায়গায় সেন্টেন্স ব্যবহার করা হয়। তো কখন কোনটা ব্যবহার করা হয় সেটা আমরা একটু দেখি। সেটা হচ্ছে, সাপোজ আমি যদি এখানে বলি যে গো দেয়ার, এটা আসলে কি? গো দেয়ার আসল হচ্ছে একটা সেন্টেন্স, এটা কোনো ক্লজ না, এটা একটা সেন্টেন্স। এখন আমি যদি বলি আই লাইক ইউ, এটা একটা কি সেন্টেন্স বলা যায়। এগুলো কি শুধুই একটা সেন্টেন্স, এগুলো কোনো ক্লজ না, বোঝা গেল? এখন এটাকে ক্লজ কেমনে করব? এখন দেখো আমি যদি এটাকে ক্লজ বানাইতে চাই, সাপোজ গো দেয়ার অ্যাজ আই অর্ডার, ওকে? এটা একটা ক্লজ হয়ে গেল। কেন? এই যে অ্যাজ আছে না, এই অ্যাজটাকে কি দুইটাকে সংযুক্ত করার কারণে এটা কি ক্লজ হয়ে গেছে, ঠিক আছে? এবার এগুলোকে কি ক্লজ বলা যেতে পারে, ঠিক আছে? আশা করি
তুমি এই ফাংশনটা বুঝতে পারছো যে কোনটা সেন্টেন্স বলা যেতে পারে, কোনটা ক্লজ বলা যেতে পারে। এখন আসি কাইন্ডস অফ, যেটা বলা হয় ক্লজ, যে কাইন্ডস অফ ক্লজ মানে ক্লজের প্রকারভেদ। ক্লজ মূলত 3 প্রকার। ক্লজ কি? মূলত 3 প্রকার। 1 নম্বরটা হচ্ছে, সেটা কি বলা যায়, মেইন ক্লজ, যার আরও নাম বলা যেতে পারে প্রিন্সিপাল ক্লজ। প্রিন্সিপাল ক্লজ। আরেকটা নাম হতে পারে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, ঠিক আছে। মেইন ক্লজ, প্রিন্সিপাল ক্লজ, আরেকটা কি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আবার 2 নম্বর কি হতে পারে, সেটা হচ্ছে কি কোঅর্ডিনেট ক্লজ। কোঅর্ডিনেট ক্লজ 2 নম্বর। 3 নম্বর সেটা হচ্ছে কি সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে কি মেইন ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ। আর সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে 3 প্রকার, যেটা আমাদের এখন আমরা শিখব বিস্তারিতভাবে। কি সাবঅর্ডিনেট ক্লজ, এটার মাঝে 3টা ভাগ আছে। সেটা কি? একটা হচ্ছে নাউন ক্লজ, আরেকটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ ক্লজ, আরেকটা হচ্ছে অ্যাডভার্ব ক্লজ, ঠিক আছে। এখন এই 3টা ক্লজ আমরা কি বিস্তারিত শিখব এই ভিডিওতেই। ওকে, খুব সহজেই বোঝানোর চেষ্টা করব, ধৈর্য সহকারে ভিডিওটা দেখো। তো আমরা এখন দেখি, সেটা হচ্ছে দেখব নাউন ক্লজ। তো নাউনের পজিশনে কি কি বসবে বা কোন ক্লজ বসবে সেটাকেই নাউন ক্লজ বলবো, বা নাউনের পজিশনে যেটা বসবে সেটা হচ্ছে গিয়ে নাউন ক্লজ। সেটা হতে পারে সাবজেক্টের জায়গাতে, অবজেক্টের জায়গাতে, অথবা প্রিপজিশনের পরে, অথবা কোনো অ্যাপোজিশনের জায়গায়। ওকে, তো প্রথম রুলসটা কি, সেটা হচ্ছে নাউন ক্লজ যখন সাবজেক্ট, নাউন ক্লজ যখন সাবজেক্ট হবে, স্ট্রাকচারটা ফলো করো। দেখো, প্রথমে ক্লজ হবে, তারপরে ভার্ব, তারপরে এক্সটেনশন। এক্সাম্পল দেখো, তাহলে বুঝতে পারবা সেটা কি। হোয়াট ইউ সে ইজ নোন টু অল। হোয়াট ইউ সে ইজ নোন টু অল। তুমি যা বলো তা সবার জন্যে বা সবার জানা, ঠিক আছে। হোয়াট ইউ সে, তুমি যা বলো, ইজ নোন টু অল, তা কি সবার জানা। তাহলে এই ক্ষেত্রে দেখো ভার্ব আছে ইজ, আর নোন টু অল এটা এক্সটেনশন। তাহলে প্রথমে যে অংশটুকু বসতেছে এটাই হচ্ছে নাউন ক্লজ। ইউ সে সাবজেক্ট ভার্ব বসছে, মাথায় রেখো। আবার ক্লজ কিন্তু আমরা জানি সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব। তাহলে ইউ সাবজেক্ট, সে হচ্ছে ভার্ব 1, তাহলে এটুকু হচ্ছে ক্লজ। আর যে ক্লজ মার্কারটা বসছে সেটা হচ্ছে হোয়াট বসছে, তাহলে এই অংশটুকু হচ্ছে নাউন ক্লজ। তাহলে সাবজেক্ট হিসেবে নাউন ক্লজটা কেমনে বসতেছে, সেটার পরে একটা ভার্ব থাকবে, তারপরে এক্সটেনশন হবে। ওকে, এটা মাথায় রাখবা, ঠিক আছে। তারপরে নাউন ক্লজ যখন অবজেক্ট, কি বলতেছি, নাউন ক্লজ যখন অবজেক্ট হবে। আচ্ছা, তার আগে এটার একটা এক্সাম্পল আরেকটা আমরা দিই, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। মনে করো যে দিলাম দ্যাট ইউ হ্যাভ, দ্যাট ইউ হ্যাভ ফিনিশড, দ্যাট ইউ হ্যাভ ফিনিশড, FINISHED, হ্যাঁ, ফিনিশড দ্য ওয়ার্ক। The work is not unknown to all, ঠিক আছে। এখন দেখো দ্যাট ইউ হ্যাভ ফিনিশড, দ্যাট ইউ হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক, এই যে দ্যাট থেকে শুরু করে ওয়ার্ক পর্যন্ত এটা টোটালটাই হচ্ছে নাউন ক্লজ। একটু কেন? কারণ এটার পর একটা ভার্ব আছে, কি ইজ একটা ভার্ব, আর নোন ইজ নট আননোন টু অল এটুকু হচ্ছে এক্সটেনশন। তাহলে এটুকু গোটাটা হচ্ছে একটা নাউন ক্লজ। এর মধ্যে দেখো সাবজেক্ট ভার্ব আছে, ঠিক আছে। এখন দেখো নেক্সট 2 নম্বর রুলসটা, সেটা হচ্ছে কি নাউন ক্লজ যখন অবজেক্ট, নাউন ক্লজটা যখন অবজেক্ট হবে। শর্টকাট টেকনিক কি বলতেছে, সাবজেক্ট ট্রান্সিটিভ ভার্ব ক্লজ। এখন ট্রান্সিটিভ ভার্বটা কি
সেটা আগে তোমাকে জানতে হবে। তো ভার্বের বিষয়ে যদি জানতে চাও তাহলে আমাদের চ্যানেলে ভার্ব রিলেটেড ভিডিও আছে, সেটা আই বাটনে দেওয়া থাকবে, তোমরা দেখে নিতে পারো। ঠিক আছে, তারপর আমি বলে দিই যে ট্রান্সিটিভ ভার্বটা আসলে কি। যে ভার্বের পরে কোনো অবজেক্ট থাকলে তাহলে তাকে ট্রান্সিটিভ ভার্ব বলে। কি বললাম? ট্রান্সিটিভ ভার্বটা তখনই বলা যাবে যে ভার্বের পরে কোনো অবজেক্ট থাকলে তাকে ট্রান্সিটিভ ভার্ব বলে। ট্রান্সিটিভ ভার্বটা কি? যে ভার্বের পরে কোনো অবজেক্ট থাকলে তাকে বলা হয় ট্রান্সিটিভ ভার্ব। তো সাবজেক্ট, ট্রান্সিটিভ ভার্ব, তারপরে যেটা থাকবে সেটাকে কি বলবো? ক্লজ বলবো। এক্সাম্পল দেখো, এখানে আই নো হোয়াট ইউ হ্যাভ সেড। কি বলতেছে? আই নো হোয়াট ইউ হ্যাভ সেড। এখানে সাবজেক্ট হচ্ছে আই, ট্রান্সিটিভ ভার্বটা হচ্ছে নো। এটার পরে দেখো হোয়াট ইউ হ্যাভ সেড। এই যে হোয়াট থেকে শুরু করে সেড পর্যন্ত এটা টোটালটা হচ্ছে নাউন ক্লজ। এখন কথা হচ্ছে নো কেমনে বুঝবে যে এটা ট্রান্সিটিভ ভার্ব? এখন দেখো, আমি যদি এই অংশটুকু বাদ রাখি, আই নো পর্যন্ত যদি ফুল স্টপ দিয়ে দিই, তাহলে কি এখানে এ বাক্যটা কি কোনো সেন্টেন্স হবে? কখনোই হবে না। কারণ আই নো এটার পরে একটা অবজেক্ট থাকলে কি এটা একটা গোটাটা সেন্টেন্স হবে। তাহলে আমি এটাকে অবজেক্ট ইউজ করি, এটাকে অবজেক্ট ধরে নিই যে হোয়াট ইউ হ্যাভ সেইড, এটাকে অবজেক্ট ধরলাম, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তাহলে এই অবজেক্টটা হচ্ছে নাউন ক্লজ। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো যে হোয়াট ইউ হ্যাভ সেইড এটা হচ্ছে নাউন ক্লজ। এটাকে আমি যদি বাদ দিলে এটাকে কখনো সেন্টেন্স বলা যাবে না বা ক্লজও বলা যাবে না। ঠিক আছে, ওকে। এখন দেখো, নাউন ক্লজ যখন প্রিপোজিশনের অবজেক্ট। কি বললাম? নাউন ক্লজ যখন প্রিপোজিশনের অবজেক্ট, সেটা কেমন করে? প্রথমে ডট ডট কিছু ফাংশন থাকবে, তারপর প্রিপোজিশন থাকবে, তারপরে কি ক্লজ থাকবে। ঠিক আছে, তাহলে এখানে আই উইল ডিপেন্ড অন। এই যে অন হচ্ছে একটা প্রিপোজিশন, আর ডিপেন্ড অন এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনও বলা যেতে পারে, আর শুধুমাত্র অন আছে, এটা একটা কি প্রিপোজিশন। এটার পরে যেটা থাকবে সেটা হচ্ছে ক্লজ। ওকে, যেটা বলতেছে কি তুমি যা ঘোষণা দেবে তা আমি নির্ভরশীল হব, তাতে আমি কি নির্ভরশীল হব। যে আই উইল ডিপেন্ড অন হোয়াট ইউ উইল অ্যানাউন্স, তুমি যা ঘোষণা দেবা তাতে আমি কি করব? নির্ভরশীল হব তোমার ওপর। তাহলে যে হোয়াট ইউ উইল অ্যানাউন্স এটা হচ্ছে নাউন ক্লজ। ওকে, আশা করি তুমি এই ফাংশনটা বুঝতে পারছো। আরেকটা বিষয় আমি এখানে বলে দিই, যেটা বলা উচিত বলে আমি মনে করছি, যে প্রিপোজিশনের পর কোনো রিলেটিভ প্রোনাউন। কি বললাম? প্রিপোজিশনের পর কোনো রিলেটিভ প্রোনাউন যদি থাকে, হুইজ বা হোম। সাপোজ এই প্রিপোজিশনের পর যদি কোনো জায়গায় তুমি যদি দেখো যে হুইজ অথবা হুম, এই দুইটার যে কোনো একটা যদি দেখো যে এই প্রিপোজিশনের পরে বসছে, তখন সেই ক্লজকে তুমি বলবা অ্যাজেটিভ ক্লজ। সাপোজ আমি যদি বলি যে আই উইল ডিপেন্ড অন হুইজ ইউ উইল অ্যানাউন্স, তাহলে এটা কি হইতো? অ্যাজেটিভ ক্লজ হইতো। কিন্তু এখানে হুইজ আর হোম বাদে যেই থাকুক না কেন, যে কোনো ক্লজ থাকুক না কেন, সেটাকে নাউন ক্লজ বলে। আর যখন এটা থাকবে তখন কী বলবো? অ্যাজেটিভ ক্লজ বলবো। এটা আবার মাথায় রেখো, ঠিক আছে? ওকে, আশা করি এই রুলসটা বুঝতে পারছেন। পরবর্তী রুলস আমরা দেখব। ওকে, এখন আমরা দেখব 4 নম্বর রুলস। সেটা হচ্ছে কি নাউন ক্লজ যখন কমপ্লিমেন্ট। কি বললাম? নাউন ক্লজ যখন কমপ্লিমেন্ট। সেটা কি? স্ট্রাকচারটা দেখো, যে সাবজেক্ট, বি ভার্ব, সেটা হতে পারে ইজ বা ওয়াজ, যে কোনো একটা থাকতে পারে, প্লাস ক্লজ হবে। মানে সাবজেক্টের পরে যদি কোনো বি ভার্ব থাকে, সেই বি ভার্বটা কি ইজ অথবা ওয়াজ, যে কোনো একটা থাকতে পারে। তারপরে যেটা থাকবে সেটাকে বলবো আমরা ক্লজ বলবো। তো এখানে দ্য রিজন এটা একটা সাবজেক্ট, ইজ একটা বি ভার্ব, তাহলে হোয়াই দে আর নেটিভ, তাহলে এটা হচ্ছে কি একটা নাউন ক্লজ। ওকে, আশা করি এই রুলসটাও বুঝতে পারছো। টোটালি ইজি একটা কনসেপ্ট, কোনো প্রকার সমস্যা থাকার কথা না। এখানে যদি ওয়াজ থাকতো তাও এটা নাউন ক্লজ হইতো। নাউন ক্লজ যখন অ্যাপোজিশন, ঠিক আছে? নাউন ক্লজ যখন অ্যাপোজিশন, সেটা কি শর্টকাট এখানে দেখো, সাবজেক্ট কমা থাকবে, ক্লজ কমা হবে।
তাহলে দ্য ফ্যাক্ট, এটা সাবজেক্ট কমা বসে গেছে, দ্যাট এভরিবডি নোজ, এটা একটা ক্লজ, ইজ ক্লিয়ার নাও, কমার পরে অন্য একটা, মানে একটা সেন্টেন্সে ডাবল কমা থাকতে হবে, সেটাকে অ্যাপোজিশন দ্বারা প্রকাশিত করা হয়। ঠিক আছে, তাহলে দ্যাট এভরিবডি নোজ এটা হচ্ছে একটা ক্লজ, সেটাকে কি বলবো? নাউন ক্লজ বলবো। আশা করি তুমি নাউন ক্লজ সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা পেয়েছো। তারপরে যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্টে বলে দিও। নাও উই এক্সপ্লেন দ্যাট অ্যাডজেটিভ ক্লজ। শর্টকাট নাম্বার দেখো, সাবজেক্ট ভার্ব নাউন প্লাস ক্লজ। সাবজেক্ট ভার্ব তারপরে নাউন থাকবে, তারপরে কি সেটাকে ক্লজ হবে, সেই ক্লজটাকে কি বলবো? অ্যাডজেটিভ ক্লজ বলবো। আই লস্ট মাই সেল ফোন, তাহলে সাবজেক্ট, লস্ট একটা ভার্ব, মাই সেল ফোন এটা একটা নাউন, এরপরে যে অংশটুকু থাকছে এটা হচ্ছে টোটালটা, এটা কি? অ্যাডজেটিভ ক্লজ। কারণ এই যে মাই সেল ফোন এই নাউনটাকে কি করছে? অতিরিক্ত তথ্য দিচ্ছে। সেটা কি? হুইচ ওয়াজ এক্সপেন্সিভ, সেটা কি খুবই কি মানে মূল্যবান আর কি, এক্সপেন্সিভ ব্যয়বহুল, তাহলে এটা কি? অ্যাডজেটিভ ক্লজ। আশা করি এই রুলসটা বুঝতে পারছো যে সাবজেক্ট বসলো, ভার্বও বসলো যেটা লস্ট, নাউন কথাটা বসলো সেটা মাই সেল ফোন, তাহলে নাউনকে অতিরিক্ত তথ্য দিয়েছে, সেটাকে কি বলা হয়? অ্যাডজেটিভ ক্লজ বলা হয়। ওকে, যে আমি আমার মুঠোফোনটি হারিয়েছিলাম যেটা ছিল অনেক দামি, তাহলে আই লস্ট মাই সেল ফোন, তাহলে সেল ফোন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে এই অংশটুকু, এই অংশটুকু কী বলতেছে? অ্যাডজেটিভ ক্লজ। নাও সেকেন্ড, সাবজেক্ট প্লাস ক্লজ প্লাস ভার্ব। সাবজেক্ট প্লাস ক্লজ প্লাস ভার্ব, কী বললাম? সাবজেক্ট প্লাস ক্লজ প্লাস ভার্ব। দ্য টাইম এটা একটা কি? সাবজেক্ট, এরপরে ক্লজ বসছে, হোয়েন দ্য গেম স্টার্টস ইজ নট ফিক্সড। এখন এই ইজটা যদি সামনে আসতো তাহলে সাবজেক্ট ভার্ব বসতো, দি এক্সটেনশন হইতো, সেটা কি বলতাম? নাউন ক্লজ বলতাম। কিন্তু দেখো এই ক্লজের পরে ভার্বটা বসছে, তাহলে এটা কি না কি হয়ে গেল? কোন ক্লজ হয়ে গেল? অ্যাডজেটিভ ক্লজ হয়ে গেল। নিয়মটা কিন্তু এটার মতন, যে নাউন ক্লজ আমরা দেখছিলাম না, যে ক্লজ, এই যে হ্যাঁ, ক্লজ ভার্ব প্লাস এক্সটেনশন, তাহলে এই ভার্বটা যদি আগে আসতো তাহলে এটা কি অন্য কিছু হয়ে যেত। ঠিক আছে, সেটা নাউন ক্লজ হতো। তো এখানে তাই বলতেছি যে সাবজেক্ট বসলো দ্য টাইম, ক্লজ মার্কার হোয়েন দ্য গেম স্টার্ট, এটা হচ্ছে অ্যাডজেটিভ ক্লজ। ওকে, আর ইজ নট কি বলতেছে? এই যে ইজ বসছে ভার্ব, আর নট ফিক্সড এটা এক্সটেনশন হিসেবে বসে গেল, তাহলে এটাকে কি বলবো আমরা? অ্যাডজেটিভ ক্লজ বলবো। তো রুলসও তোমার কাছে আছে, এক্সাম্পলও আছে, আশা করি বোঝা বা কোনো অসুবিধা হবে না। তো এই দুইটাই হচ্ছে অ্যাডজেটিভ ক্লজের দুইটা নিয়ম, এর থেকে আর কোনো রুলস আর দরকার লাগে না এই অ্যাডজেটিভ নিয়মের ক্ষেত্রে। জাস্ট দুইটা রুলস জানতে পারলেই অ্যাডজেটিভ ক্লজটা শেষ হয়ে যাবে। এখন আমরা দেখব হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। ওকে, তো এই অ্যাডভার্বিয়াল ক্লজটা, অ্যাডভার্বিয়াল ক্লজ সাধারণত 9 ধরনের হয়ে থাকে। তো 9 ধরনের নিয়ম তোমার জানার অতটা প্রয়োজন নয়, আমি শর্টে তোমাকে বলে দেওয়ার চেষ্টা করব। এখন সেটা দেখে নেওয়া যাক। তো এখানে দেখো শর্ট নাম্বার 1টা কি? সেটা হচ্ছে কি সাবজেক্ট ইনট্রান্সিটিভ ভার্ব ক্লজ। পূর্বে আমরা শিখছিলাম না ট্রান্সিটিভ ভার্ব, যেটার পরে কি অবজেক্ট থাকবে, আর ইনট্রান্সিটিভ ভার্বের পরে কোনো প্রকার অবজেক্ট থাকবে না। সেটা কিভাবে দেখো, আই শ্যাল গো, আমি যদি এই গোয়ের নিচে যদি পাশে যদি ফুল স্টপ দিয়ে দিই, এই অংশটুকু বাদ দিয়ে দিই, দেখো তো এটা একটা সেন্টেন্স হয়ে পূর্ণাঙ্গ সেন্টেন্স তৈরি হয়ে যাচ্ছে না? আই শ্যাল গো, এটা সেন্টেন্স তৈরি হচ্ছে ফুল স্টপ দেওয়ার কারণে, অবজেক্ট বাদেও। এই কারণে বলা যায় যে ইনট্রান্সিটিভ ভার্বের পরে কোনো অবজেক্ট থাকবে না। তাহলে আমরা কি আই শ্যাল গো হোয়ার হি লিভস, এটাই হবে কি ক্লজ, যেটার নাম হবে অ্যাডভার্বিয়াল ক্লজ। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তাহলে গো হচ্ছে এটা কি ট্রান্সিটিভ ভার্ব। ঠিক আছে, শর্টকাট নাম্বার 2 দেখো, কিছু বিশেষ সাবঅর্ডিনেট কনজাংশন যুক্ত ক্লজই অ্যাডভার্ব ক্লজ, মানে কিছু সাবঅর্ডিনেট কনজাংশন আছে যেগুলো বাক্যে থাকলেই সেগুলোকে কি বলা হয়? অ্যাডভার্বিয়াল ক্লজ বলা হয়। তো কনজাংশনগুলো কী কী? প্রথমে দেখো হোয়াইল, হোয়েনিভার, হোয়েন, বিফোর, আফটার, টিল, আনটিল, এগুলো সবই হচ্ছে অ্যাডভার্ব ক্লজ অফ টাইম, মানে এগুলো সব কিছু দিয়ে কি বোঝায়? টাইম বোঝায়। ঠিক আছে, মানে সময় নির্দেশ করে, এগুলোকে বলা হয় অ্যাডভার্বিয়াল ক্লজ। এগুলো যদি কোনো সেন্টেন্সে দেখো
আর সেটা পরে যদি কোনো ক্লজ তৈরি হয় তাহলে সেটাকে তুমি বলবা অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইম। যদি নাম থাকে যে অ্যাডভার্বিয়াল ক্লজ টাইম নাকি অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কন্ডিশন নাকি রিজন এরকম যদি উল্লেখ থাকে তাহলে সেটাকে টাইম বলবা। আর ওভারঅল যদি বলে যে এটা কোন ক্লজ, নাউন নাকি অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব, তখন তো বলে দিলা যে অ্যাডভার্ব ক্লজ। ওকে, তারপরে দেখো হোয়েন এভার, হোয়েন, হোয়ার এগুলো সব হচ্ছে অ্যাডভার্ব ক্লজ অফ প্লেস। তারপর আছে দেখো সিন্স, অ্যাজ, দো এগুলো সব হচ্ছে কি রিজন বোঝাবে, মানে কি কারণ প্রকাশ বোঝাবে। হাউ এভার, হাউ, অ্যাজ ইফ, অ্যাজ দো এগুলো কি বোঝাবে, ম্যানার বোঝাবে। লেস্ট, সো দ্যাট, ইন অর্ডার দ্যাট, দ্যাট এগুলো সব বোঝাবে কি পারপাস বোঝাবে। তারপর কি আছে প্রোভাইড, প্রোভাইডিং, হোয়েদার, ইন কেস এগুলো সব কী বোঝাবে, কন্ডিশন বোঝাবে। তো এই অংশটুকু তোমরা চাইলে একটু লিখে নিতে পারো অথবা নোট ডাউন করে নিতে পারো। আর তোমরা যেহেতু ভিডিওটা প্রথম থেকে দেখতেছো প্লিজ সব কিছু তুমি কী করবা, নোট ডাউন করে নিবা, তাহলে তোমার জন্য অনেক উপকার হবে। এখন আমরা কিছু এক্সাম্পল দেখব এই নিয়মের ওপর ভিত্তি করে। সেটা দেখো যে হি ইজ অ্যাবসেন্ট বিকজ কি আছে, হি ইজ ইল। এই যে বিকজ কথাটা আছে কি আছে, বিকজ, বিকজ কি একটা ক্লজ মার্কার, সেটা কি কোন ক্লজ মার্কার, এই যে রিজন, অ্যাডভার্ব ক্লজ অফ রিজন বোঝায় যে এই যে বিকজ আছে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে একটা অ্যাডভার্বিয়াল ক্লজ। হি রিড সো দ্যাট হি মাইট আন্ডারস্ট্যান্ড, এই যে সো দ্যাট এটা একটা কি ক্লজ মার্কার, এটা কোন ক্লজ মার্কার, এটা হতে পারে তোমার পারপাস বোঝাচ্ছে, সেটা কি হি রিড সো দ্যাট হি মাইট আন্ডারস্ট্যান্ড, সে পারপাস কোনো উদ্দেশ্য বোঝাচ্ছে, সে বুঝতে পারতেছে কিনা, এটা একটা পারপাস বোঝাচ্ছে, তাহলে এটা কি অ্যাডভার্বিয়াল ক্লজ অফ পারপাস অথবা অ্যাডভার্বিয়াল ক্লজ, ঠিক আছে, যাই যেটাভাবে বলতে পারে। তো এই ছিল হচ্ছে ক্লজ মার্কারের উপর বিস্তারিত আলোচনা। খুব সহজে আমি চেষ্টা করেছি বোঝানোর জন্য তোমাদের কাছে। তো তোমাদের কাছে যদি ক্লাসটা ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করে রাখো টু লার্নিং চ্যানেলকে। পরবর্তী আপডেট পাওয়ার জন্য পাশে থাকতে পারো সাবস্ক্রাইব করে। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।